শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের? আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন? এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতিসংঘে জমা না দিতে পারেন, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে, নির্বাচন হবে না। জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয়, তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়িয়ে গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা নাকি রে ভাই? তো কঠিন নিউজ। মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সাগরিদ তিনি যতই বড় হোক না কেন, সাগরিদ তিনি যতই বড় বিজ্ঞানী, জ্ঞানী, ইভেন তার নোবেলও থাক না কেন, ওস্তাদের বড় কিন্তু সে হতে পারবে না। সাগরিদ সাগরিদই থাকে আর ওস্তাদ ওস্তাদই থাকে। বলছিলাম জাতিসংঘের কথা। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এবং বাংলাদেশের আপনার যে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকার, উনি যদি এটাকে কেন্দ্র করে একটা ভূমিকা না পালন করতে পারে, মানে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতিসংঘে জমা না দিতে পারেন, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে, নির্বাচন হবে না। বব ব্ল্যাকম্যান হলেন কনজারভেটিভ পার্টির এমপি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের, এবং 2010 সন থেকে সেখানে উনি নির্বাচিত। তিনি আরো অনেক বিষয় আছে। তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন। অন্তর্বর্তীকালে সরকার এত কিছুর পরেও তারা কি নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবে? আসলে আমরা একটু শেখ হাসিনার গতকালকের যেই বক্তব্যটি ছিল, আপনার ভারতের দিল্লিতে বসে জাতিসংঘ ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন 5 দফা। প্রথম দফা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ব্যতীত কিভাবে তারা নির্বাচন করতে পারে, যেই দলটির 40 থেকে 50% ম্যান্ডেট রয়েছে। দ্বিতীয়ত, পুলিশের উপর আওয়ামী লীগের আইনজীবীদের উপর যেভাবে তারা নিষেধাজ্ঞা জারি করতেছে, ইভেন পুলিশকে তার নিজস্ব কাজ করতে দিচ্ছে না, পুলিশের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে, এগুলা ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের কর্মীদের উপর, আওয়ামী লীগের ভোটারদের উপর যেভাবে তারা মামলার ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ম্যান্ডেটগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এগুলাকে বন্ধ করতে হবে। আর চতুর্থ হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে বাংলাদেশে দলের পক্ষ থাকবে না, ওই ধরনের কোনো গভর্নমেন্ট যে পর্যন্ত আপনার না আসবে সেই পর্যন্ত এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। পঞ্চমত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে না আসতে পারে এবং তাদেরকে যেই
নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা এই পয়েন্টটাতে ফোকাস এবং জোরটা বেশি দিয়েছে যে তারা কুঠার নামে যেভাবে আমাকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক তারা আজই সেই কুঠার ভিত্তিতে তথাকথিত যেই জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে বিশেষ কোঠার অধীনে আনা হচ্ছে। এগুলা সমস্ত কিছু বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন কি সুষ্ঠু হবে? এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? চ্যানেল 24 তারা যেই বার্তাটি প্রকাশ করেছে এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনার 5 দফা, ইভেন আওয়ামী লীগের 40% ম্যান্ডেট, জাতিসংঘ থেকে অন্তর্বর্তীকালী সরকারের কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি চেয়েছে, ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সেটি জমা দিতে পারেনি। তারপর হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে তিনি এ কথা পর্যন্ত বলেছে যে আমি বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, যদি করে থাকি তাহলে আমার পদত্যাগ পত্রটি দেখাক। দেখাতে কিন্তু পারেনি অন্তর্বর্তীকালী সরকার। শেখ হাসিনার আগামীকালের আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেওয়ার পরপরই জাতিসংঘ থেকে এই ধরনের বার্তা, এটা কিন্তু চারঠেকানি কথা না। আপনি কিন্তু এটা হালকাভাবে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24 এর প্রকাশ করেছে এটি। এখন কথা হচ্ছে, অন্তর্বর্তীকালে সরকার কি এই নির্বাচনটি করতে পারবে? শেখ হাসিনা তো পদত্যাগ করেনি। শেখ হাসিনা শতবার বলেছে, রাষ্ট্রপতির কাছেও শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার ওনার কাছেও নেই, ইভেন ডক্টর ইউনুস উনিও দেখাইতে পারেনি। কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। এখন গতকালকের যে বক্তব্যটি, এটা কিন্তু বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটি হবে কি হবে না সেটা কিন্তু বিশাল একটা প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে না দিতেই জাতিসংঘ থেকে এই ধরনের একটা বার্তা, এটা কিন্তু হিউজ পরিমাণের একটা বিষয়, তাই না? জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়ায় গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা নাকি রে ভাই? তো কঠিন নিউজ। এখন বাংলাদেশ তো দুনিয়ার একমাত্র দেশ না, দুনিয়ার আরও বহু দেশ আছে এবং সবার সাথে মিলে ঝিলে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশকে থাকতে হয়, এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশকে থাকতে হয়। তো এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডের এই সংস্থা মানে সমিতি আর কি, সেটা তো জাতিসংঘ, যেখানে প্রায় 150-170টা দেশে যারা একটা মেম্বার। তো এখন জাতিসংঘের মাধ্যমেই তো বিভিন্ন দেশে বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যেগুলো রয়েছে, বিভিন্ন কনফ্লিক্ট আছে, সেগুলো সুরাহা করা হয়। মানুষ বসে সেখানে মিটিং টিটিং করে, বিচার আচার করে, যেটা বাংলাদেশে আমরা করেন না, গ্রামে বিচার আচার বসান না, সালিশি বসান না, তো সেইখানে সেই বিচার আচার সালিশিগুলোই জাতিসংঘ হয়, এরাই এগুলোই করে থাকে। তো এখন জাতিসংঘের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়েছে শেখ হাসিনা পদত্যাগপত্র যদি সেখানে জমা না দেওয়া হয় তাহলে আপকামিং ইলেকশন ক্যান্সেল করা হতে পারে। তো নিঃসন্দেহে এটা তো ভয়ঙ্কর একটা নিউজ, নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর নিউজ। তো এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা জানেন এই 2024 সালে যখন শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে চলে যান, ভারতে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু একবার শুনলাম যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি চুন্নু সাহেব তার কাছে দিয়ে গিয়েছেন। পরে আবার চুন্নু সাহেব স্বীকার করলো যে না, তার হাতে সে তার পদত্যাগপত্র পায়নি। তবে এই ঘটনাটা নিয়ে তারপর আর বাড়াবাড়ি হয়নি, কে বা কারা নানানভাবে কৌশলে এটাকে কিন্তু ধামাচাপা দিয়ে গেছে। আজও কিন্তু আমরা আসলে জানি না, আমাদের সামনে দেখানো হয়নি কোনো পত্রপত্রিকায় শেখ হাসিনার স্বাক্ষর করা সেই পদত্যাগপত্র আমরা কিন্তু কেউ দেখিনি। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে ভারতে থাকা অবস্থায় বেশ কয়েকটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, সে কিন্তু দাবি করেছে বর্তমানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু উনি, যেহেতু উনি পদত্যাগ করেনি এবং একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনায়। এখন নানান বিপদ আপদে পড়ে এখন হয়তো উনি ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই হলো কাহিনী। তো ভাই এটা তো একটা সিরিয়াস একটা ব্যাপার। তো মনে করেন বাংলাদেশে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যদি আপনার বোনের বিয়া হয়, বলেন আপনার বোনের বিয়া হয়েছে, তো আপনার বোনের একজন জামাইও আছে, এখন কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ নাকি, কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ 1 বছর 2 বছর ধরে বাড়িতে আসে না, এই সেম বাংলাদেশে ঘটনা ধরেন কেন, শেখ হাসিনা ঘটনাই ধরে, শেখ হাসিনা তো 1.5 বছর ধরে ধরেন বাংলাদেশে নাই, তো ধরে নেন আপনার বোন জামাই 1.5 বছর ধরে আপনার বোনের কোনো খোঁজ খবর নেয় না বা কোনো কারণে নিরাপত্তার কারণে পালাই রয়েছে, তাহলে কি ভাই আপনার বোন কি ডিভোর্সি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে? উত্তর হলো না, আপনার বোন বিধবাও না, ডিভোর্সিও না, ঠিক আছে, আর তার জামাই মারাও জানি, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তার বর্তমান স্বামী থাকা অবস্থায় কিন্তু সে আরেকবার বিয়া হইতে পারে না, পারে কি? উত্তর হলো না। ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে যে তার আমার
মানে অ্যানালাইসিস, বুঝছেন, আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে এটি মনে হচ্ছে। তো যদি শেখ হাসিনা তার পদত্যাগপত্র সত্যি সত্যি বাংলাদেশে কারোর কাছে না দিয়ে থাকে, আর কার কাছে দেবে, দেওয়ার কথা তো একমাত্র ওই চুন্নু সাহেবের কাছে। তো চুন্নু সাহেবের কাছে যদি না দিয়ে থাকে তাহলে তো সে পদত্যাগ করেনি, তার মানে সে এখনও বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী। আর জাতিসংঘে এই কথা বলছে কিনা তা আমি জানি না, এর সত্য মিথ্যা যারা নিউজ করছে তারা বলতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখে, এখন জাতিসংঘ যদি সেটি ডিমান্ড করে যে এই ভদ্রমহিলার পদত্যাগপত্র, অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেওয়া পর্যন্ত এই ইলেকশন হবে না, তো সেটার ভাই তো আমি ভ্যালিডিটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা যথেষ্ট ভ্যালিড আছে। তো এই যে দেখেন আপনারা ছবিটা দেখেন, এখানে তো দেখতে পাচ্ছেন শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি, মাঝখানে যে ভদ্রমহিলা আছে তাকে আমি চিনি না, আর অ্যান্টোনিও গুতারেস না কি যেন নাম, উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারি, দেখতে পাচ্ছেন জাতিসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুতারেস। আর একটা হলো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আর যে পিছনে দেখতে পাচ্ছেন জাতিসংঘের যে লোগো, বুঝেই যাচ্ছে এটা জাতিসংঘের কার্যালয়ে ছবিটা তোলা। তো এখানে আমি গিয়ে 2019 সালে আমি কিন্তু জাতিসংঘের এটার ভিতরে গেছিলাম, বিভিন্ন বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছে, অনেক ছবি টবি তুলছি। তো ওই আমলে তো ফেসবুক ইউটিউব তেমন ছিল না, তো যার ফলে ভিডিও টিডিও করা হয়নি। তো যাই হোক, কিং ফিচারে গেলে আমি দেখা না, উনি যেখানে দাঁড়ায় ছবি তুলছে না, যে ওই করিডোরগুলো যে ভিতর দিয়ে, বিল্ডিংটা তো আপনারা দেখছেনই বাইরে থেকে, তো এই করিডোর ভিতরে তো বহুত হাঁটাহাঁটি করছি আমি। তো এখন এই হলো ভাই কাহিনী, আমি জানি না এই সত্য মিথ্যা কি, দেখা তো যাচ্ছে চ্যানেল 24-এর নিউজ, তারা যদি সত্যি সত্যি নিউজ করে থাকে তো এটা একটা খাতারনাক নিউজ। আর এই নিউজের ভিতরে যথেষ্ট ভ্যালিডিটিও আমি পাই, যথেষ্ট কারণ পাই। কারণ বাংলাদেশে একজন বর্তমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সবাই যদি আমরা নির্বাচন খেলা খেলি, তাহলে ভাই কেমনে? এক সময় যদি হঠাৎ করে যে মানুষ মরে গেছে, আপনারা মরা ঘোষণা করছেন, এক সময় যদি বাংলাদেশে এসে বলে যে আমি মরি নেই, মেয়ে আবিবি জিন্দা হ্যাঁ, এখন শেখ হাসিনা যদি বলে যারা আপনার মেরে ফেলাইছেন সে তার ইলেকশন করছে না, তার দলকে আপনার মেরে ফেলাইছেন, তার মানে সে মরে গেছে, সে পদত্যাগ করছে, মরে গেছে। তো এখন যদি হঠাৎ বাংলাদেশে আইসায় যদি খারাপ মেয়ে আবিবি জিন্দা হ্যাঁ, তো ভাই কাহিনী উল্টা হয়ে যাবো, এবং তো সে তো প্রমাণ দিব যে দেখো আমি তো পদত্যাগপত্র দেইনি, তো বাংলাদেশে কনস্টিটিউশন হচ্ছে একমাত্র বৈধ প্রধানমন্ত্রী আমি, যদি বাংলাদেশে কোনো নির্বাচন হতে হয় তাহলে আমার হাত দিয়েই হতে হবে, এটাই কনস্টিটিউশন, এবং কথার ভিতরে যথেষ্ট ভ্যালিডিটি আছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। কারণ কি, যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কিন্তু দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই, এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি, যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে ওনার অনেকটাই কাছের লোক ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ না নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি চলতেছে, যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন? আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি। আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায়। ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল, যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে। এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন, এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার। কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কীভাবে আরও উন্নত করা যায়, কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে। অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কীভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছু কিন্তু আস্তে আস্তে বের হবে। আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো, যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন। আমি আশা সকলে দিচ্ছি, আমরা যারা রাজনীতি করি, যারা অন্য পেশার মানুষ রয়েছে সকলে কিন্তু এই বিষয়ে কথা বলছে যে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কার হতে হবে। এখন রাষ্ট্র সংস্কার কারা করবে? শুধুমাত্র যারা উপদেষ্টারা রয়েছে তাদেরই দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা, নাকি আমাদের সকলের দায়িত্ব? কিন্তু বিষয়টা হলো যে সবার কাছ থেকে তারা কতটুকু মতামত গ্রহণ করছে সেটি লক্ষণীয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত কোনোভাবেই তো রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়, যেটি এখানে কয়েকজন বক্তারা বক্তব্য রেখেছেন যে এখন বড় দুটি দল বিএনপি এবং জামাত ইসলাম তাদের কাছ থেকে আসলে কতটুকু মতামত গ্রহণ করা হচ্ছে। যে কমিশন গঠন করা হয়েছে 6টি কমিশন, এই কমিশন তাদের মতামতের ভিত্তিতে গঠন করা হলো, আমাদের কাছ থেকে তো কোনো মতামত নেওয়া হয়নি।
বিএনপির কাছ থেকে মতামত নেয়নি, জামাত ইসলামের কাছ থেকে মতামত নেয়নি। এখানে আরো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে মতামত নিয়েছে, আমার যারা মতে কারোর কাছ থেকে মতামত নেয়নি। তার মানে আপনি যদি মতামত ছাড়াই কোনো কমিটি গঠন করেন এবং তাদেরকে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা কতটুকু আসলে পিপুলের কাছে অ্যাকসেপ্টেড, আমাদের কাছে অ্যাকসেপ্টেড, সেটা তো আসলে আগে ভাবতে হবে। মতামত ছাড়া আপনি যা কিছু করেন না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন কোনো দলের সাথে আলোচনা করে গঠন করে নাই। আর 17 জন ব্যক্তির মাধ্যমে কি আসলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব? মাত্র 17 জন, এতগুলো মন্ত্রণালয়, একজন ব্যক্তি 2টি মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়, এটা কি সম্ভব? যে কারণে আমরা তাদের সাথে যখন আমাদের মিটিং হয়েছে আমরা বলেছি যে এর পরিধি আপনাদের বাড়াতে হবে। ন্যূনতম 50 জন না থাকলে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভবপর নয়। সুতরাং এর পরিধি না বাড়িয়ে আপনারা যদি মনে করেন যে আমরা এক একজন 3-4টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবো আর রাষ্ট্র সংস্কার হয়ে যাবে, এত সহজ না। 15 বছরে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে, যেভাবে সুশীল সমাজকে তার মতন করে ব্যবহার করেছে, আমরা তো যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এবং 24 সালে এই কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হবে, এদিকেও জানতো? এদিকেও জানতো না। যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছে তারা কি চেয়েছে সরকারের পতন হোক? তারাও তো চায়নি। একটা সময় যখন শেখ হাসিনা নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করে, তখন সবাই শেখ হাসিনাকে না বলেছে যে এই শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখা যাবে না। তার আগে থেকে ওইভাবে প্রতিবাদ করে নাই। রাজনৈতিক দলগুলো গত 15 বছর ধরে প্রতিবাদ করে আসছে। সুতরাং এই 15 বছরের ফসল হলো গণঅভ্যুত্থান। গতকাল বিএনপি বলেছে যে তাদের 442 জন শহীদ হয়েছে। জামাত ইসলাম এখনো পর্যন্ত বলে নাই যে কতজন শহীদ হয়েছে, বাট তাদের যে ব্যাপক ভূমিকা ছিল সেটা আমরা অনুমান করতে পারি। এবং আমি যতদূর জানি আমাদের দলের 11 জন শহীদ হয়েছে। আমাদের জায়গা থেকে এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ভাই, তার দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে, আহত হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল সেটা কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে। এখন কেউ কেউ দাবি করছে যে আমরা সামনে ছিলাম, আমাদের ডাকেই সবকিছু হয়েছে, আমরা সবকিছু করে ফেলিয়েছি। এই যে আওয়ামী লীগের মতন কৃতিত্ব এককভাবে নেওয়া, এভাবে কি রাষ্ট্র সংস্কার সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে সকলকে ডাকতে হবে। আজকে যেমন আমসাকিন ভাই ডেকেছে, আমরা সকলে এসেছি, ঠিক এইভাবে ডাকতে হবে। না ডেকে আপনি এককভাবে সিদ্ধান্ত নেবেন আর রাষ্ট্র সংস্কার হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আর উপদেষ্টাদের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে বিরাজনীতিকরণ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।